সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, একজন ব্যক্তির শরীরে রক্ত পরিশোধনের অন্যতম অঙ্গ তার কিডনি। তবে কিডনিকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি, তবে একজন ব্যক্তির জনজীবন বিপর্যস্ত হতে পারে। আজ কথা বলবো কিডনিতে পাথরের কারণ এবং করণীয় নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান মোয়াজ, যিনি নিউরোলজি এবং ইউরো অনকোলজি কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, কথা বলবো কিডনিতে পাথর নিয়ে। কিডনিতে তো নানা ধরনের জটিলতা হতে পারে, তার মাঝে কিডনিতে পাথর খুব উল্লেখযোগ্য একটি জটিলতা। জানতে চাইবো কি কারণে একজন ব্যক্তির কিডনিতে পাথর হয়ে থাকে। সেক্ষেত্রে কিডনি পাথরের অন্যতম কারণ হচ্ছে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, যে কিডনি সিস্টেম তার গঠনগত যে ত্রুটি থাকলে সেক্ষেত্রে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ একজন ব্যক্তির পাথর হতে হলে কিছু ঝুঁকিপূর্ণ বা আমরা যেটা চিকিৎসকরা বলে থাকি যে রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু সেই রিস্ক ফ্যাক্টরগুলো বেশি আরও রিস্ক হবে এবং পাথর হবে যদি জন্মগতভাবে কিডনি সিস্টেমের কোথাও যদি গঠনগত ত্রুটি থাকে। তাহলে অন্যতম বিষয় হলো যার পাথর হয়েছে তার গঠনগত ত্রুটি অবশ্যই আছে। এর সাথে বিভিন্ন যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, এই দুইটার কম্বিনেশনে আসলে পাথর হয়। আচ্ছা, তো এই যে একজন ব্যক্তির পাথর হলো বা পাথর হয়েছে কিনা, কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি সেটি বুঝবেন? সেক্ষেত্রে কিডনি পাথর অন্যতম একটি বিষয় যেটা বেশিরভাগ সময়ে অ্যাসিমটোমেটিক থাকে। অর্থাৎ কিডনি পাথরের অনেক রোগীই আছে যে পাথর হয়ে টোটাল কিডনির সকল ক্যালিসিয়াল সিস্টেম, পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম এটা বন্ধ হয়ে যায়, তারপরও ওই মানুষটি কোনো উপসর্গ প্রকাশ পায় না। অর্থাৎ কিডনি পাথরের বেশিরভাগ ক্ষেত্রে তীব্র ব্যথা হয় না। কখন এই ব্যথাটা হয়? যখন কিডনিতে একটি পাথর যেটা কোনো কারণে ড্রপ ডাউন হয়ে এটা কিডনি নালি, যেটা আমরা চিকিৎসকরা ইউরেটার বলি, সেই ইউরেটারকে যখন ব্লক করে দেয় এবং কিডনির ইউরিনটা যখন পুরোপুরি পাস না করতে পারে, তখনই তীব্র ব্যথা শুরু হয়। অর্থাৎ সাধারণত কিডনিতে যদি পাথর থাকে একটা হালকা মাত্রার লইনে বা পেছনের ব্যাকে পেইন ফিল করে, কিন্তু যদি এটা তীব্র ব্যথা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে ওই কিডনি নালি বা ইউরেটারকে ব্লক করে দেয়, তখন রুগীটি তীব্র ব্যথা নিয়ে আসে। এছাড়াও ইউরিনের সাথে ব্লাড যেতে পারে, যেটা স্বাভাবিকভাবে বোঝা যেতে পারে। আবার ইউরিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করেও দেখা যেতে পারে যে অল্প অল্প রক্তের কণা যাচ্ছে। বেশিরভাগ রোগী আবার অনেক সময় উচ্চ জ্বর নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে যেমন আর্জেন্সি বা প্রস্রাব ধরে রাখতে পারছেন না, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, যেটা ফ্রিকোয়েন্সি, এই সব উপসর্গ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী প্রেজেন্ট করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যার যদি জ্বর আসে বা ব্যথা হয়, তীব্র ব্যথার সাথে তো জ্বরও হতে পারে, এ ধরনের উপসর্গ নিয়ে আসলে যখন চিকিৎসকের কাছে যায়, শনাক্তকরণ করেন কি করে? প্রথম ধাপে এটা একটি সুন্দর প্রশ্ন, এবং প্রথম ধাপে শনাক্তকরণে তিনটি ছোট যে টুল রয়েছে সেটা দিয়ে প্রত্যন্ত থানা লেভেলেও এটা ডায়াগনোসিস করা সম্ভব। যেমন শুধু একটি ইউরিন আরএমই করলো যে সেখানে পাস সেল বা ব্লাড সেল আরবিসি আছে কিনা এটা বোঝা গেল। দ্বিতীয়ত একটি এক্স-রে যেটা প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে, সেটা থেকে ধরা পড়তে পারে যে পাথর আছে। আল্ট্রাসোনোগ্রাম এখন একদম রুরাল লেভেলে অ্যাভেলেবেল আছে। আল্ট্রাসোনোগ্রাম, এই তিনটির সমন্বয়ে অধিকাংশ পাথর বোঝা যায়। তবে একটা বিষয় এখন খুবই উল্লেখযোগ্য, যদি এই তিনটি পরীক্ষাও পাথরকে নিশ্চিত না করতে পারে, তখন অবশ্যই এখন আমরা যারা বিশেষজ্ঞ তখন তারা সিটি স্ক্যানের সাহায্য নেই। অর্থাৎ একজন চিকিৎসক যদি মনে করে যে কিডনি বা ইউরেটারে স্টোন হওয়ার মতো সম্পূর্ণ উপসর্গ আছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম এবং এক্স-রেতে এটা ধরা পড়ে নেই, এখনও কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা আছে, যেটা কনফার্ম করা যায় একটা সিটি স্ক্যান করার মাধ্যমে। তো এই যে উপসর্গগুলো নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরে যখন শনাক্তকরণ করা হলো,
শনাক্ত হবার পরে কিন্তু স্পেসিফিক চিকিৎসকের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যক্তিরাই বুঝে উঠতে পারেন না যে আসলে এই জটিলতা নিয়ে কার কাছে যাবে, কোন চিকিৎসকের শরণাপন্ন হবে, ইউরোলজি নাকি কোনো কিডনি বিশেষজ্ঞ, একটু যদি সুনির্দিষ্টকরণ করেন। এটা একটা চরম বাস্তব এবং সময় উপযোগী প্রশ্ন। আমাকে সেই চিকিৎসকের কাছে যেতে হবে যে কিডনির পাথরের সব ধরনের চিকিৎসা যিনি পারেন। তাহলে কিডনির পাথরের সব ধরনের চিকিৎসা পারেন একমাত্র একজন ইউরোলজিস্ট। একজন ইউরোলজিস্ট ছাড়া কিডনি পাথরের সব ধরনের চিকিৎসা যেহেতু আর কেউ পারে না, আমি কেবলমাত্র একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হব, যে তিনি এখন ডিসাইড করবেন আমার এই স্টোনের কোন জাতীয় চিকিৎসা করা যেতে পারে। কিন্তু স্যার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যেহেতু কিডনিতে পাথর, তার মানে ধরেই না একজন কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়টি ডিল করে একমাত্র ইউরোলজি বিশেষজ্ঞ এবং তার কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি, যেমনটি আপনি বলছেন। তো স্যার, আমাদের দেশে যদি কোনো পাথর হয়ে থাকে কিডনিতে, অনেক ক্ষেত্রে অনেক রোগীরা বলে থাকেন একজন আরেকজনকে, কিংবা তারা বিভিন্নভাবে এই ধারণাটি পোষণ করেন যে কিডনিতে পাথর হলে সেটি মেডিসিনের মাধ্যমে সেটাকে গলিয়ে ফেলা সম্ভব। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা সবচেয়ে মজার, আমার মনে হয় যে সবচেয়ে মজার একটি বিষয়। কারণ বৈজ্ঞানিকভাবে যে কিডনি পাথরকে গলিয়ে দিতে পারবে এরকম কোনো গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ওষুধ সারা পৃথিবীতে নেই। তাহলে আমরা যে একটি ধারণার মধ্যে আছি, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা এবং ত্রুটিপূর্ণ অসত্য ধারণা। আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কোনো গ্রহণযোগ্য চিকিৎসায় কিডনির পাথরকে গলিয়ে দেওয়া সম্ভব নয়। নিশ্চয়ই। তার মানে যেহেতু এটি একদমই ভ্রান্ত ধারণা, তাহলে আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে। তো সেক্ষেত্রে আমি এটা একটি সম্পূরক উত্তর দিব। সেটা হচ্ছে, তাহলে কি ওষুধ কোনোভাবেই কাজ করে না? অবশ্যই ওষুধ কাজ করে। সেক্ষেত্রে কোথায়? আমরা সাধারণত ইউরোলজিস্টরা ধরে নেই যে স্টোনটি 5 মিলিমিটার অথবা 0.5 সেন্টিমিটারের ছোট, ওই স্টোনটি মেডিকেল এক্সপালসিভ থেরাপি বা ওষুধের মাধ্যমে বের করা যেতে পারে। তাহলে ওষুধ এখানে কি কাজটি করে? আমরা যে কয়েক প্রকার মেডিসিন দিয়ে থাকি, এক্ষেত্রে সেটা কিডনি নালি বা ইউরেটারকে একটু মোটা করে দেয়। এবং কিছু ওষুধ আছে বেশি পরিমাণ ইউরিন প্রোডাকশন করে, তাহলে বেশি ইউরিন স্টোনটাকে ধাক্কা দিচ্ছে, এদিকে কিছু ওষুধ ইউরেটারকে মোটা করে দিল। তাহলে ইউরেটারটা যে পাইপটা আছে সে পাইপটা মোটা হলো, ইউরিন ধাক্কা দিল, এই দুইটার সমন্বয়ে স্টোনটা বাইরে বেরিয়ে গেল, এক্সপালশন বা বেরিয়ে গেল। তাহলে একজন ইউরোলজিস্ট বুঝতে পারেন কোন স্টোনটি বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ দেন যে ওষুধটি স্টোনকে বের হতে সাহায্য করে, গলিয়ে দিতে নয়। এছাড়া অন্যান্য যে চিকিৎসা, অর্থাৎ এই ভ্রান্ত ধারণার গলিয়ে দেওয়ার ভ্রান্ত ধারণা থাকার ক্ষেত্রে আমাদের প্রত্যন্ত অঞ্চল, ইভেন ঢাকা শহরে, ইভেন দেশের অনেক বড় বড় জায়গায় হয়, দীর্ঘদিন ধরে এই পাথর গলানো চিকিৎসা করতে যেয়ে তার কিডনিটি যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে আছে, সে ইউরিন তৈরি করতে পারে না এবং দীর্ঘদিন থাকার পরে ওই কিডনিটাই নষ্ট হয়ে যায়। তার মানে আমাকে পাথর হলে দ্রুত চিকিৎসা নিতে হবে, যেটা বেরিয়ে যেতে পারে সহজেই দ্রুত সেটা বেরিয়ে যাওয়ার চিকিৎসা দিতে হবে, যেটাতে অপারেশন লাগবে সেটা অপারেশন করে ফেলতে হবে। কিন্তু আমার বন্ধ কিডনি নালি বা ইউরেটার কোনো অবস্থাতেই রাখা যাবে না। নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে স্যার, যদি ওষুধের মাধ্যমে পাথরের সাইজ কতটুকু হলে সেটাকে রিকভারি করা সম্ভব? আমি বলেছি ইতিমধ্যে যে 5 মিলিমিটার অর এর লেস দেন 5 মিলিমিটার, মানে 5 মিলিমিটার অথবা তার কম যদি পাথর হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ওষুধ দ্বারা বের করানো সম্ভব। আর যদি এর চাইতে বড় সাইজ হয়ে থাকে, 5 মিলিমিটারের থেকে বড় হলো এবং মাল্টিপল হলো, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধা কি? সেক্ষেত্রে একই জিনিসই বলবো, যদি 5 মিলিমিটারের বড় হয় কিন্তু পাথরটি ইতিমধ্যে কিডনি থেকে কিডনি নালি বা ইউরেটারের একদম শেষ প্রান্তে এসে ইউরিনারি ব্লাডারের কাছে এসে আটকে আছে, কিন্তু পাথরটি
7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার, যে এত দূর পথ পাড়ি দিয়ে চলে আসতে পারছে, এই পাথরটিও মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু বের করানো অনেক ক্ষেত্রে সম্ভব। আচ্ছা। আর মাল্টিপল স্টোনের ক্ষেত্রে সেটাও একই, সাইজ গুরুত্বপূর্ণ। সাইজ যদি ছোট হয়ে থাকে এবং তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই পাথরটি বেরিয়ে যাওয়া মেডিকেল এক্সপালসিভ থেরাপিতে সম্ভব। কিন্তু পাথর যদি কিডনির কাছে উপরের কিডনি নালি বা ইউরেটারে থাকে এবং যদি সেখানে কোনো বাধা থাকে, জন্মগত ত্রুটি আমরা পরীক্ষা নিরীক্ষায় বুঝতে পারি, তাহলে সেই পাথরটি আর ওষুধে বেরোবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অপশন কি রয়েছে, মানে এই পাথরটিকে কি কেটে বের করা পসিবল কোনোভাবে, নাকি আর কোনো পদ্ধতি রয়েছে, এবং আমাদের দেশের চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি? গুড। আগেকার দিনে আমাদের শিক্ষকরা এবং আগেকার দিনের যে চিকিৎসকরা চিকিৎসা করতেন, সেক্ষেত্রে কিডনি পাথরে বেশিরভাগ ক্ষেত্রেই কেটে করতে হতো। তাহলে কিডনির যে অংশ কেটে সেলাই দেওয়া হতো, কিডনির একটা বড় অংশ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেত। তারপরে কিডনি নালি বা ইউরেটারের পাথরটি বের করে যে ইউরেটারকে সেলাই দেওয়া হতো, সেই কিডনি নালি বা ইউরেটার চিকন হয়ে যেত, পাথর আবারও হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেত। তো সেক্ষেত্রে অর্থাৎ চিকিৎসা পদ্ধতিই ক্ষতি করত। কিন্তু এখন একটা আমরা খুশির বিষয় যে এখন কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডারের প্রায় অলমোস্ট 90% বা মোর দ্যান 90% স্টোনের ক্ষেত্রে আর কোনো কাটার প্রয়োজন হয় না। বিভিন্ন চিকিৎসা রয়েছে যেটা স্টোনের অবস্থান ভেদে এটা পরিবর্তনশীল। তো সেই ক্ষেত্রে আমি যেমনটি বলছিলাম যে আমাদের দেশ চিকিৎসা পদ্ধতিতে কতটুকু এগিয়ে রয়েছে, কারণ কিডনিতে কোনো জটিলতা হলে বা যেমনটি আপনি বলছিলেন মূত্রনালী বা মূত্রথলি সংক্রান্ত কোনো জটিলতা হলে পাথর তো একটি অপারেশনের বিষয়, সকলের কাছে এটি আতঙ্কের অন্যতম কারণ। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ব্যক্তিরাই দেখা যায় উন্নত চিকিৎসার জন্য চলে যাচ্ছেন দেশের বাইরে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? সেই ক্ষেত্রে একটি বিষয় আমি মানে একদম আশ্বস্ত করতে পারি, এই কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডারের স্টোনের জন্যে শতভাগ চিকিৎসা যা পৃথিবীর অন্য প্রান্তে আছে তা বাংলাদেশে আছে। কিডনিতে পাথর হলে এখন আমরা ছোট্ট একটি ছিদ্র করে আমরা কিডনির পাথরটিকে গুঁড়ো করে ওই পথ দিয়ে নিয়ে চলে আসছি। লেজার দিয়ে পাথরটিকে একদম ডাস্ট বা ছাই করে দিতে পারছি। যদি ইউরেটারে স্টোন হয়, আমরা নিচ দিয়ে যেটা প্রস্রাবের নালি দিয়ে আমরা ইউরেটারোস্কোপ দিয়ে তারপরে পাথরটিকে গুঁড়ো করে কোনো ছিদ্রবিহীনভাবে অপারেশন করে ফেলতে পারছি। যদি ব্লাডারে স্টোন হয়, সেক্ষেত্রে আমরা লিথোলাপেক্সি করতে পারছি। লিথোলাপেক্সির মাধ্যমে আমরা কোনো কাটাছেঁড়া বিহীনভাবে, অর্থাৎ কিডনির ক্ষেত্রে যে ছোট্ট একটি ছিদ্র করেছিলাম সেটিও করার প্রয়োজন হচ্ছে না। লেজার দিয়ে করা যাচ্ছে, লিথোট্রিপসি করা যাচ্ছে, সকল যন্ত্রই সমন্বয় কিন্তু আমাদের দেশেই আছে। সেক্ষেত্রে একদম শতভাগ নিশ্চিতভাবে এর চিকিৎসা বাংলাদেশেই সম্ভব এবং এর কোনো প্রকার জটিলতার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন। তার মানে আমরা গর্বের সাথে বলতে পারি যে কিডনিতে পাথর অপসারণের অন্যতম চিকিৎসা এবং মানসম্মত চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব। স্যার, চিকিৎসা পদ্ধতির কথা তো জানলাম, কিন্তু আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরাই যখন অপারেশনের কথা বলা হয় তখন কিছুটা আতঙ্কিত থাকেন কিংবা ভীতগ্রস্ত থাকেন। তারা ধরে নেন যে অপারেশনের হয়তো অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিংবা কিছুটা আতঙ্ক তো সবারই কাজ করে। আপনি বিষয়টি কীভাবে বলতে চান? তো সেক্ষেত্রে আমি দর্শকদের যেটা আশ্বস্ত করতে চাই যে আসলে আমরা অপারেশন শুনলেই যে একটা ভয় বা আতঙ্ক আমাদের মাঝে কাজ করে, তো এই কিডনির পাথরের এখনকার যে অপারেশনগুলো সেইগুলোকে আমরা অপারেশন না বলতে পারি যে অত্যাধুনিক স্বল্প পরিমাণ ক্ষতিগ্রস্তের অপারেশন, যেটা আমাদের চিকিৎসার ভাষায় বলে মিনিমাম ইনভেসিভ সার্জারি, অর্থাৎ শরীরের সামান্য ক্ষতি করে এই অপারেশন পদ্ধতিটি হয়। যেমন আগে একটি অপারেশন করতে হলে এমনও হতো যে 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত একটা ইনসিশন দেওয়া হয়, অর্থাৎ একটা বড় অংশ একটি ক্ষত করে বা কেটে আমাদের কিডনিতে যেতে হয়, কারণ কিডনিটি যেহেতু অনেক বড়। আর সেখানে আমরা একটা যে কলম দিয়ে আমরা লিখি, এখন এই কলমের পরিমাণও একটা ছিদ্র করা হয় না, এর থেকে ছোট, যেমন এখন মিনি PCNL আছে। তো এটা খুবই অল্প পরিমাণের একটি
ছিদ্র করা হয় এবং তার মাঝ দিয়ে যে চিকন ক্যামেরাওয়ালা যন্ত্রগুলো ঢুকিয়ে দিয়ে অপারেশন করা হয়, তেমনি কিডনিতেও খুব সামান্য পরিমাণ নেফ্রন নষ্ট হয়। আগে যেমন কিডনির একটা বৃহৎ অংশ নষ্ট হয়ে যেত, এখন একদম সামান্য অংশ নষ্ট হয়। তাহলে একটি যে অপারেশন শুনলে যে আমাদের একটা ভীতি কাজ করত, সেই ভীতি এখন কাজ করার দরকার নেই। কারণ যদি আমরা এটাকে বলতে চাই যে অপারেশন, তাহলে অনেক বৃহৎ একটা জিনিস, কিন্তু এখনকার অপারেশনগুলো এত কম ক্ষতি করে, শরীরের এত কম ক্ষতি করে অপারেশন করা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই শরীরে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনই হয় না। দ্বিতীয়ত, অপারেশন সম্বন্ধে মানুষের একটা ধারণা থাকে, ও অপারেশন তো করলে অনেক দিন ধরে ব্যথা, অপারেশন করলে তো সারা জীবন ধরে একটা অক্ষমতা নিয়ে আসতে হয়। কিন্তু এখনকার অপারেশন করে আমরা আজকে অপারেশন করলাম, কালকেই ছুটি দিয়ে দিই, সর্বোচ্চ পরশুই ছুটি দিয়ে দিই, অর্থাৎ একদিনের কষ্টে তার অপারেশন শেষ। তারপরে আমাদের এই মিনিমাম ইনভেসিভ সার্জারিতে আজকে অপারেশন করলাম, আমরা বলি যে আপনি আফটার 72 আওয়ার্স আপনি আপনার কাজে চলে যান। সে তার অফিসে যোগ দিতে পারে, তার কাজ করতে পারে, তার যে আর্নিং স্ট্যাটাসের কোনো চেঞ্জ হয় না, তার চাকরির কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অপারেশন শুনলে যে আমাদের যে বিষয়ের উপর ভীতি কাজ করত, তার কোনো প্যারামিটার কিন্তু এখন হয় না। এটা যদিও অপারেশন, কিন্তু অপারেশনের কোনো খারাপ দিক ছাড়াই একটা অপারেশন হয়ে যাচ্ছে আধুনিক এই যন্ত্রপাতির সমন্বয় করার জন্য। নিশ্চয়ই। তো এই যে অপারেশনের প্রতি ভীতগ্রস্ততা, তো অনেকেই দেখা যায় দীর্ঘদিন এই পাথরটিকে শরীরে পুষে রাখছেন। আপনি যেমন খুব ইজি করে বলে দিলেন, রোগীরা তো সঠিকভাবে এটিকে গ্রহণ করতে পারে না, যতই আমরা ডাক্তার হিসেবে কাউন্সিলিং করে থাকি। তো তারা দেখা যায় একদম অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে না পৌঁছানো পর্যন্ত, বা ব্যথা যখন একদমই টলারেট করতে পারছে না, তখন গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। তো দীর্ঘদিন একটি পাথরকে শরীরে ক্যারি করলে জটিলতা কি হতে পারে? তো আমাদের এটা যে আপনি যে প্রশ্ন করলেন, এটা আসলে আমাদের দেশের 50 to 60% পেশেন্টদের ক্ষেত্রেই হয়ে থাকে। অর্থাৎ উনি প্রথমে একজন চিকিৎসকের কাছে যান, সেই চিকিৎসক পাথর পেয়েছেন, শনাক্ত করেন। উনি হয়তো একজন ভালো চিকিৎসক, সচেতন চিকিৎসক, একজন ইউরোলজিস্টের কাছে পাঠান। যখনই ইউরোলজিস্ট এটা অপারেশন লাগবে বলেন, তখন রুগীটি বিকল্প পথ খুঁজতে থাকে। অর্থাৎ আমি ওই চিকিৎসকের কাছে যাব যে আমাকে এখন এই অপারেশন ছাড়াই চিকিৎসা দিয়ে দিবে। তো এটা যেহেতু একজন ইউরোলজিস্ট বলেছে অপারেশন লাগবে, আসলে এটা অপারেশন লাগে, কিন্তু রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস 1 বছর পরে এটা প্রেজেন্ট করে। যখন দ্বিতীয়বার এই রুগীরা আসে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কিডনিটিতে পাথর হয়েছিল বা যে ইউরেটারেতে পাথরটা হয়েছিল, ইতিমধ্যে সেই কিডনির বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে। এরকম আমার একটা পেশেন্ট আছে, সে এসেছিল যে প্রথমে কিডনি পাথর ছোট ছিল, চিকিৎসা করেনি, এটা ইউরেটারকে ব্লক করে দিয়েছে এবং 2 থেকে 2.5 বছর পরে ওই কিডনিটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে এবং যার কারণে ওই কিডনিটি ফেলে দেওয়া লাগছে। অর্থাৎ আমরা একটা কিডনির 50 ভাগের 1 ভাগ ক্ষতি না করে যে অপারেশন করতে পারতাম, সেই সহজ অপারেশনটি এখন হয়ে গেল সম্পূর্ণ কিডনিতেই ফেলে দিতে হলো। অর্থাৎ এখন যে আধুনিক অপারেশন পদ্ধতি চলে এসেছে, এটাকে ভয় না করে আমাদের অপারেশনে আগে রাজি হওয়া উচিত। কেন? এই অপারেশনটি না করলে শেষে আমার কিডনিটাকেই ফেলে দেওয়া লাগতে পারে, আমার কিডনিটাকেই হারানো লাগতে পারে। নিশ্চয়ই। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি কিডনি হারিয়ে ফেলুক কিংবা কিডনিটি বিকল হয়ে যাক। তো স্যার, কিডনিকে সুরক্ষিত রাখতে হলে একজন ব্যক্তির খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তন, যে স্টোন যার হয়েছে তার ক্ষেত্রে বেশি আমরা এনকারেজ করি। কারণ যখন স্টোন একবার হয়েছে, তার ক্ষেত্রে এই খাদ্যাভ্যাসগুলো মেনে চলা একদমই জরুরি। বাকি অন্যদের ক্ষেত্রে ইন জেনারেল আমরা সবাইকে বলি যে পরিমিত পানি খাবেন। এই পরিমিত পানি খাবেন এই শব্দটিকে কিন্তু অনেক ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ আমাদের দেশের
একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, আমাদের চিকিৎসকদের মাঝ থেকে, ইভেন অনেক বিশেষজ্ঞের মাঝ থেকেই একটি উপদেশ বেশিরভাগ মানুষই পেয়ে থাকেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবেন। তো প্রচুর পরিমাণে পানি খাবেন আর পরিমিত পানি খাবেন, এই দুইটির মাঝে বিস্তর ব্যবধান রয়েছে। প্রচুর পানি খাবেন, প্রচুর পানি কখনোই মানুষের কোনো উপকার বয়ে আনতে পারে না। অর্থাৎ আমি যদি প্রচুর পানি খাই তাহলে আমার পাথর হবে না, এটি সত্য নয়। কিন্তু আমি যদি পরিমিত পানি না খাই তাহলে আমার পাথর হতে পারে, এটা সত্য। প্রচুর পানি খেলে আমার পাথর হওয়া না হওয়াতে তেমন পরিবর্তন করতে পারলো না, এছাড়াও কিডনির এবং আমার জীবন মানের অনেক সমস্যা তৈরি করতে পারে। তাই আমরা এখানে বলবো প্রচুর পানি নয়, পরিমিত পানি খাবেন। পরিমিত পানি খাবেন, সেক্ষেত্রেও আমরা একটি মানে দর্শকদের একটি ধারণা দেওয়া উচিত পরিমিত পানি কি। পরিমিত পানি সাধারণত একজন 70 কেজি ওজনের কোনো ব্যক্তি যদি প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খেয়ে থাকে তাহলে তিনি পরিমিত পানি খাচ্ছেন। আর আমরা যদি বলতে পারি, একটা থাম রুল বলে দিতে পারি, একজন সুস্থ মানুষের যদি দিনে 5 বার প্রস্রাব হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তিনি ভালো বা পরিমিত পরিমাণ পানি খাচ্ছেন। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত, আমরা যাদের পাথর হয়েছে তাদেরকে অনেক সময় বলে থাকি যে রেড মিটটা অ্যাভয়েড করেন। লাল মাংস, যেমন আমাদের দেশে গরুর মাংস, খাসির মাংস, এগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। যেমন আমরা সেক্ষেত্রে যে সবজিগুলো সাধারণত মাটির নিচে হয়ে থাকে, আমরা সাধারণত বলি যে এই সবজিগুলো আপনি অ্যাভয়েড করে চলেন। তারপরে যে বিন জাতীয় যে খাবারগুলো আছে, যেটা দর্শকরা বুঝবে যে ছিম জাতীয় যে খাবারগুলো আছে, এটা থেকে অ্যাভয়েড করে চলা উচিত এবং পরিমিত পানি খাওয়া উচিত অবশ্যই। অনেকে বলে বিভিন্ন ফল থেকে বিরত থাকা জরুরি, যেমন কামরাঙ্গা বা এই জাতীয় ফলগুলো কিডনির ক্ষতি করতে পারে। বিষয়টিকে আদৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? খুব সুন্দর একটি প্রশ্ন। আমার যদিও এটা পাথরের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, তবে কামরাঙা আসলে কিডনি ফ্রেন্ডলি একটি ফ্রুট নয়। কামরাঙা খেলে, একজন সুস্থ মানুষ কামরাঙা খেলে তার কিডনিটা ভয় পায়, কারণ কামরাঙা আসলে নেফ্রোটক্সিক, কিন্তু স্টোন তৈরির ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। কিন্তু কিডনিকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই এই ধরনের খাবারগুলো, যেমনটি আপনি বলছিলেন, এগুলো থেকে বিরত থাকা জরুরি। স্যার, একটি প্রশ্ন কিন্তু এই ক্ষেত্রে চলেই আসে, যাদের একবার কিডনিতে পাথর হয়েছে, পরবর্তীতে তারা ধরে নেন যে আমার তো এটি অপসারণ করা হয়েছে বা মেডিসিনের মাধ্যমে রিকভারি করা হয়েছে কিংবা ছিদ্র করে অপারেশন করা হয়েছে, আমি এখন সুরক্ষিত। সে তার লাইফকে নর্মালভাবে লিড করতে থাকে, কিন্তু তার কি এই স্টোনটি আবারও ব্যাক করার কোনো শঙ্কা রয়েছে? একদম সম্পূর্ণ ভালো একটি প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে এই তথ্য না জানার কারণে ইউরোলজিস্ট এবং তার পেশেন্টের মাঝে একটি ভুল বোঝাবুঝির তৈরি হয়। কারণ আমি তো কিডনির পাথরের অপারেশন করলাম, আমার আবার কেন হলো? কিন্তু একজন মানুষ যার পাথর হয়েছে, একবার পাথর হলে তার পরবর্তীবার পাথর হওয়ার সম্ভাবনা 50% রিস্ক বেড়ে গেল। অর্থাৎ একজন সাধারণ মানুষের চেয়ে যার পাথর হয়েছে তার পরবর্তীতে পাথর হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি হয়ে গেল। তবে এই পাথর পুনরায় হওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস অ্যাসিওর করতে হবে, সেটা কি, যে পূর্ববর্তী চিকিৎসায় কি আমার শতভাগ স্টোন শেষ হয়েছিল কিনা, যেটা আমরা বলি স্টোন ক্লিয়ারেন্স 100% হলো কিনা। অর্থাৎ আমি যে মডালিটি, অর্থাৎ আমি সেটা ওষুধের মাধ্যমেই হোক, অপারেশনের মাধ্যমেই হোক, পূর্বে যদি আমার শতভাগ আমার স্টোন ক্লিয়ার না হয়, তাহলে যদি ছোট্ট একটি নিডাস থেকে যায়, তাহলে তো ওই নিডাস থেকে আবার পাথর হওয়ার সম্ভাবনা এমনিতেই বেশি থাকলো। যদি তখন শতভাগ পাথর বেরিয়ে যায়, এটা তো প্রমাণিত হলো পাথর যেহেতু হয়েছিল, আমি একদম শুরুতে বলেছি, ওই কিডনি, ইউরেটার, ব্লাডারের অবশ্যই গঠনগত বা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ ছিল এবং বাধা পায়, অর্থাৎ ইউরিনারি ফ্লোর কোথাও না কোথাও বাধা ছিল। তাহলে যার ওই বাধাটি আছে, চিকিৎসক শুধুমাত্র স্টোনটি নিয়ে চলে এসেছেন, ওই বাধাটি বা ওই গঠনগত ত্রুটি তো এখনও আছে, তাহলে পাথর হওয়ার সম্ভাবনা তো এখনও আছে। তাহলে এই ব্যক্তিরা এই খাদ্যাভ্যাস, এই জীবনমান, এটা আরও বেশি মেনটেন করবে যাতে পুনরায় পাথর না হয়। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে।
একটু ছোট্ট করে জানতে চাই, যে সমস্ত ব্যক্তিরা কিডনিতে পাথর হবার ঝুঁকিতে কিংবা যারা সুস্থ রয়েছেন তাদের যেন পাথর না হয়, আপনার পরামর্শ কি থাকবে? আমি সেক্ষেত্রে পরামর্শ দিব তিনটি। আসলে পরিমিত পানি খান, যে খাদ্যাভ্যাসে আমাকে স্টোন হওয়ার সম্ভাবনাটা তৈরি করবে সেই খাদ্যাভ্যাসগুলো পরিহার করি। পরিবারের যদি কারোর স্টোন থাকে তারা আর একটু বেশি সতর্ক হই। কারো যদি একবার পাথর হয়, দ্বিতীয়বার পাথর হওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হই। পাথর যদি হয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটা শনাক্ত করার চেষ্টা করি। এই পাথরটিকে চিকিৎসা করলে ওষুধের মাধ্যমে সারানো যাবে কিনা সেটা একজন ইউরোলজিস্টের পরামর্শ নেই। যদি ওষুধে সারানো যায় তাহলে ওষুধের চিকিৎসা নেই, কিন্তু ইউরোলজিস্ট যদি নিশ্চিত করেন যে অপারেশন লাগবে, অপারেশনের অকারণে ভীতিতে না পড়ে আমার কিডনিটাকে রক্ষা করার জন্যে আমি বলেছি এখনকার অপারেশন খুবই সহজ, নিরাপদ, খুব কম ব্যথাযুক্ত, খুব কম দিন অসুস্থ থাকতে হয়, দ্রুত কাজে ফিরে যাওয়া যায়। আমার কিডনি রক্ষার্থে দ্রুত আমি অপারেশনে চলে যাই, এটাই আমার পরামর্শ। তাই আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, বিআরবি হসপিটাল লিমিটেডকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।